ডিপটুন বাংলা। কোলাপুর গ্রামে দয়া নিজের মা কুসুম আর বউ ফুলবার সঙ্গে থাকতো। দয়া মিষ্টিওয়ালা ছিল আর তার ছোট্ট মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকানের জন্য তার ঘর সংসার চলতেছিল। দয়া খুবই সরল লোক ছিল। যদি কেউ তাকে কিছু বলতো সে ওগুলো কথাগুলো বিশ্বাস করে ফেলতো। একদিন দয়া নিজের দোকানে বসেছিল, তখনই তার দোকানে তার পাশের বাড়ির বউ রজনী আসে। আরে দয়া দাদা, কেমন আছেন আপনি? আমি এখান থেকে বেড়াতে ছিলাম, তখনই আমার আপনার হাতের বানানো দেশি ঘির লাড্ডুর সুগন্ধ আসতেছিল। আমিও ভাবলাম একটু প্রশংসা করা তো অনেক উচিত। দয়া দাদা, তোমার হাতের জাদু আছে, জাদু। আরে বৌদি, আপনি না, এগুলো তো আমার দাদু বাপের আশীর্বাদের উপর পেয়েছি, তাই তো কথা। আচ্ছা, এটাতে কি কি দিয়েছো? লাড্ডু তো সেই হয়েছে। আরে এই নিন, খেয়ে দেখুন আর বলুন কেমন হয়েছে। এটুক বলে লাড্ডুর প্লেট দয়া যেমনি রয়েছে অতগুলো লাড্ডু থেকে একটা বা দুটা লাড্ডু উঠায় না, বরঞ্চ তার হাতে যত লাড্ডু মানে 4 থেকে 5 লাড্ডু ধরতে পারতেছিল অতগুলো সে উঠিয়ে নেয়। তা থেকে একটা আমি খাবো আর বাকিগুলো ওই বাচ্চাগুলো খেলছে তাদেরকে দেবো। অবশ্যই বৌদি, আরে বাচ্চারাও তো ঠাকুরের রূপ হয়। রজনী ওই লাড্ডুগুলো নিয়ে বাড়ি ফিরে আর সে খেতেছিল আর তার সঙ্গে তার স্বামী আর শাশুড়িকেও খাওয়ায়। কত বোকা এই দয়া মিষ্টিওয়ালা! এত মিষ্টি বিক্রি হয় না, যত এই বোকা লোক নিজের প্রশংসা শুনে যেন সম্পূর্ণ মিষ্টি বিতরণ করে দেয়। ওই লাড্ডু খুব স্বাদে খেতেছিল, তখনই তার ঘরে ফুলুয়া আসে আর বলে, রজনী বৌদি, লাড্ডু কোনো খুশিতে এই লাড্ডু খাওয়া হচ্ছে, তাও একা একা, কি ব্যাপার? এই লাড্ডু তো এমনি খেতেছি, মন করতেছিল, আরে বাজাতে, তাই আমি নিয়ে এসেছি। এটা তো ওনার হাতের বানানো দেশি ঘির লাড্ডু। জানো রজনী দিদি, আজকাল কাজকর্ম এত বেহাল হয়ে গেছে, কি আর বলবো তোমায়। কত কালকেও খরচাপাতি না হয়নি। আরে রে রে, কোনোদিন আমরা এই সব দিন দেখতে দেখতে মরে যাবো। ফুলুয়া এইবার বাড়ি ফিরে আসে আর বেলা সন্ধ্যার সময় যখন দয়া বাড়ি ফিরে সে আবার নিজের বউকে বলে ওঠে, আজও শুধু 50 টাকার জোগাড় হয়েছে আর আমি এত কম টাকায় আমি খরচা আনতে পারলাম না। যত দিন যাচ্ছে তত খরিদ্দার কম হতেছে দোকানে, লাভ থেকে তো বেশি আমার লোকসান হচ্ছে। তুমি জানো ভালো মতো মার জন্য ওষুধ আনতে হবে, তাও তুমি মিথ্যা কথা বলছো। আর তুমি মিথ্যা কথা বলার দরকারটা কি বলবে আমায়? তুমি আমার উপর সন্দেহ করছো আমি নাকি মিথ্যা কথা বলছি? আর আমি টাকা লুকাতে যাব বা কেন? বরঞ্চ আমি তো আমার পরিবারকে চালানোর জন্য তো কাজ করছি। আজ আমি যখন রজনী দিদির বাড়িতে গিয়েছিলাম তখন একটা লাড্ডু খেতে দেখেছি, তাও তোমার হাতের বানানো দেশি ঘির লাড্ডু। আর সেই লাড্ডু কম পুঁথিও হলে আধা কেজি ছিল। তাহলে তুমি সেই লাড্ডু টাকার কথা বলছো? আমি তো ওগুলো লাড্ডু তো এমনি দিয়েছিলাম ওনাকে স্বাদ করার জন্য। আর তো লাড্ডুকে স্বাদ করার জন্য হয় নাকি? আর সেটা তুমি টাকাও নেও নাই, সম্পূর্ণ গ্রামের লোকজন দিয়ে এমনিতে মিষ্টি খাইয়ে যাচ্ছ। তোমার কাছে কেউ মিষ্টি কিনতে কেন বা আসবে? আর যদি কেউ মিষ্টি কিনতে না আসে তোমার কাছে, তাহলে কোথায় থেকে আসে ঘর সংসারে চালানো টাকা? বলো আমায়। তোমার কথাগুলো ঠিক, কিন্তু যদি কেউ মিষ্টি টেস্ট করার জন্য চায় আর কেউ বলে ঠাকুরের জন্য একটু মিষ্টি দাও, ভোগ লাগাবো প্রসাদ দিয়ে, তো আমি ওনাদেরকে কিভাবে না বলতে পারি? তোমার ফ্রিতে মিষ্টি দিতে যত লজ্জা করে না, তার থেকে বেশি তো তোমার না বলতে ভয় পাও। কি তাদেরকে কি না বলবো? ঠিক আছে, তাহলে তোমার পরিবারকে দুঃখতে দেখো আর তাদের খিদে পেটে ঘুমাতে দেখো। তোমার কথা ঠিক, আমি সত্যি বোকা, তাই তাদের কথা মতো চলি। আজকের পর থেকে আমি তাদের কথাতে কোনো দিন আসবো না। তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে লালার কাছ থেকে চাল আর আটা নিয়ে আস। ঠিক আছে, যাও নিয়ে আসো। আমি তো তোমার ব্যবহার দেখেই বিরক্ত হয়ে গেছি। আর যদি তুমি নিজেকে না শুধরালে তাহলে দেখ, আরে গ্রামের লোক আরো মরাতে তাদের স্বাদ তো ভুলে না, তাহলে তোমার হাতের মিষ্টির স্বাদ কিভাবে ভুলে যাবে? দয়া নিজের বউয়ের কথা শুনে আর ভাবে কি সত্যিকারই গ্রামের লোকজন তাকে বোকা বানিয়ে দেয়। আরে দয়া, কি খবর? আমি তোর বাড়ি দেখে আসতেছিলাম। আমার একমাত্র মেয়ের বিয়ে আছে, তো আমি ভাবছি বউ যাত্রী খাওয়া থেকে নিয়ে এখান থেকে ছেলে বাড়ি যাওয়া অবধি মিষ্টি খাবার সব তুমি তৈরি করো। এই পুরো গ্রামে
তোমার থেকে ভালো আর অন্য কেউ নেই। তোমার হাতে তো জাদু আছে। আপনার অনেক অনেক ধন্যবাদ মালিক, আপনার বড় মন, তাই আপনি এই কথা বলছেন। তো কবে বিয়ে? আরে শুধুমাত্র গুনে 10 দিন আছে। এনে 2000 টাকা অ্যাডভান্স, বাকি আমি তোকে বিয়ের পরে দিব। হাতাহাতি এখনই একটু অসুবিধা আছে। ঠিক আছে মালিক, আপনি যেমন বলবেন। আমি কালকেই আপনাকে খরচার লিস্ট লিখে দেব, আর 1-2 দিন পর থেকে আমি কাজ শুরু করে দেব আমার নিজের চাকরদের সঙ্গে। ঠিক আছে দয়া। তাহলে আমি কালকে বাড়িতে দেখা করব, আর আমি লালার সাথে মিলে খরচার কথা বলে নেব। ঠিক আছে মালিক, কাল দেখা করব। দয়াকে জমিদার 2000 টাকা দেয়, আর ওগুলো টাকা দেখে দয়া অনেক খুশি হয়ে যায়। কেন কি দয়াকে নিজের বাড়ির খরচা নেওয়ার ছিল, আর সব থেকে আগে তার মার জন্য ওষুধ আনার ছিল। তারপর দয়া বাড়ি ফিরে নিজের বউকে সব কথা বলে। দেখো গো, আমি চাই তোমার কাজে যেন কোনো বাধা না হয়, তাই নিজের বোকামিকে ছেড়ে একটু এদিক সেদিক মন দাও, কি তোমার লাভ উঠাছে। আর জমিদার নিজের মেয়ের বিয়ের খাওয়া দাওয়া তোমায় বানাতে বলেছে, আর এই অ্যাডভান্স ছাড়া আরো কত টাকা দেবে বলেছে জমিদার বাবু? এই হবে 12,000 টাকা। আর হ্যাঁ, শকুনে আরো অনেক কিছু পাবো। 2-3 দিন তো ওখান থেকে খাবার নিয়ে আসবো। আর অনেক দিন পর বিয়ের বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, না হলে গ্রামের লোক তো আমায় ফ্রিতে কাজ করিয়ে যায়। কেন কি তুমি খুব বড় বোকা, তোমার যে কোনো পাগল বানিয়ে দেয়, তাও খুব আরামে। তাহলে এবার তুমি মন দিয়ে জমিদারের বাড়িতে কাজ কইরো, ওনাকে রাগ করার কোনো চান্স দিও না। তিনি অনেক বড় লোক, যদি খাওয়া দাওয়া ভালো হয় তাহলে উনি খুশি হয়ে আরো টাকা যদি দিয়ে দেয়। ঠিক আছে ফুলবা, তুমি যেমন বলবা আমি তাই করবো। দয়ার বউ দয়াকে অনেক বুঝায়। তারপর দয়া একটু বুঝতে পারে কিভাবে লোকজন তাকে বোকা বানিয়ে দেয়। আগামীকাল রজনী আবার দয়ার দোকানে আসে আর বলে, আরে চুপ হয়ে যা, এখানে কি তোর বাপ টাকা জমা করে রেখেছে? তোর যখন ইচ্ছে করে তোর মন করবে আমি তোকে রসগোল্লা, কালাকান আর মালাইকারি খাওয়াবো। এই বৌদি, বাচ্চারা আর কোথায় কথা শুনবে, এদিকে আয়, আমি তোকে টফি দেব। আরে না, এই টফির জন্য না, সে রসগোল্লার জন্য কাছে। আর এই কেঁদে কেঁদে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। আরে দেখো, এই টফি খেলে চুপ হয়ে যাবে। দয়া এবার রজনীর কথা শোনে না, আর বাচ্চাকে টফি দিয়ে পটিয়ে নেয়। আরে আমি তো ভেবেছিলাম এই বোকা আমার ছেলেকে 2-4টা মিষ্টি দিয়ে দেবে, কিন্তু মনে হয় আজ পুরো সোজা হয়ে আছে, আর 1 টাকার 2টো টফি দিয়ে পটিয়ে নেবে। এভাবে সময় কেটে যায়, আর অনেক দিন ধরে দয়া জমিদারের বাড়িতে খাওয়া দাওয়া তৈরি করে। বিয়ের দিন দয়া সকাল থেকে জমিদারের বাড়িতে কাজে লেগে কাজ করছিল, খুব স্বাদের রান্না আর মিষ্টি বানাইতেছিল। তখন ওখানে জমিদার আসে। দয়া, লালা খুব ভালো করবে, যেন ছেলে বাড়ির লোক হাতা চেটে চেটে খায়। খালি চিন্তা করেন না, আমি চেষ্টা করছি যেন খাওয়া দাওয়া একেবারে ফাটাফাটি হোক। থাক দয়া, আমার তোমার উপর অনেক ভরসা আছে। তুমি রান্নার কাজ ফাটাফাটি মানে ভালো মতো করো। আরো একবার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার। দয়া খুব মন দিয়ে নিজের লোকদের সাথে মিলেমিশে রান্না করতেছিল। এবার অর্ধেক রাতে ছেলের বাড়ি থেকে বরযাত্রী আসে, আর দয়া সবাইকে খাওয়া বাড়তেছিল। আর কিছুক্ষণ পর দয়া নিজের সম্পূর্ণ কাজ সেরে নেয়। বরযাত্রীরা খাওয়া খেতেছিলেন, তখনই জমিদারের 2-3 লোকজন আসে যায়, আর গিয়ে তার হাতের রান্না খাবার দেখতে আসে। দয়া, এদের খাওয়ার জন্য কিছু খেতে দে। ছেলের বাড়ির লোকদের তো তোর হাতে খাওয়া পছন্দ হলে না, তাদের সামনে আমার অনেক বদনাম হয়েছে। কিন্তু মালিক, এমন কি ভুল হয়েছে? এখনই বুঝতে পারবি, একটু অপেক্ষা কর। তোর উপর ভরসা করে মনে হয় অনেক বড় ভুল করছি। না না মালিক, এমন তো কোনো কথা না, আমি নিজেই স্বাদ করেছি খাবারগুলো। এবার তো জমিদারের লোকজন খাওয়ার পর দয়ার খুব বদনাম করে, আর তারপর জমিদার দয়াকে খুব নানা রকমের কথা শোনানো শুরু করে। দেখতেছিস, তোর হাতের খাওয়া খেয়ে ভিতরে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক তো তামাশা করছে, আর তুই এখানে বসে নিজেকে খুব ভালো করিগার ভাবছিস। আমি যা টাকা দিয়েছিলাম তুই তার হিসাবে তুই সেই কাজ করিস নেই। এবার তুই এখান থেকে বের হয়ে যা।
মালিক, আমার উপর একটু দয়া করো। আমি নিজের সম্পূর্ণ কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের মিষ্টির দোকান বন্ধ রেখে আপনার এখানে কাজ করছি। ওই লোকজনের টাকা পয়সা আমি কিভাবে দেব? আপনি তাদের টাকা দিয়ে দিন। যাবি কি যাবি না, নাকি মা খেয়ে পালবে? মালিক, দয়া করো, আমার উপর দয়া করো। এই সব জমিদারের বউ দেখে নেয়। তারপর যখন দয়া যেতেছিল তখন উনি দয়াকে ডেকে টাকা দেয় আর তাকে বলে, আমি জানি জমিদার বাবু এসব জেনে বুঝে করেছে যেন তোমায় টাকা দিতে না হয়, কিন্তু আমি সব শুনেছি। আমার একমাত্র মেয়ের বিয়ে, আর এই বিয়েতে কেউ খারাপ মনে যদি যায় তাহলে আমার মেয়ের জন্য অভিশাপ মতো হয়ে ওঠে। দয়ার বোকামি দেখে সবাই খুব তার সুবিধে উঠিয়ে নিত, কিন্তু দয়া যত সোজা তাই লোকজনের চতুরতা গুলো বুঝতে পারতো না। তাই সবাই লোকজন তার সুবিধে উঠিয়ে নেয়, কিন্তু সময়ের সঙ্গে দয়ার বউ তাকে শুধরে দেয়।